ভরা মৌসুমেও রাজধানীর পাইকারি বাজারে দেখা মিলছে না ইলিশের। ঈদ পরবর্তী সরবরাহ কম হওয়ায় অন্যান্য মাছের দামও আকাশ ছোঁয়া। ঈদের আগে যেটা দেখেছিলাম, ঈদের পরে এসে ভেবেছিলাম কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে, না পুরোটাই নেগেটিভ চেঞ্জ। বর্তমান বাজারে ৮,০০০-৭,০০০ টাকা হালি ইলিশ মাছ, এখন এই দিনে থাকবো মাছ ৩,০০০-২৫০০। বৈশাখের থেকে এখন দাম বেশি দেখা যায়, কারণ বর্ষাকাল মাছ থাকার কথা কিন্তু মাছ নাই নদীতে। সবজির বাজারেও আগুন, অব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাবকে দায়ী করছেন ক্রেতারা। গদবাঁধা অজুহাত বিক্রেতাদের। এখানে বললো ৮০ টাকা, এখানে হলো ৬০ টাকা। তাহলে এই ২০ গজের ভিতরে দামের এরকম একটা ডিফারেন্স, এগুলো তো আমরা চাই না। সবজি হইব মনে করেন ২০ কেজি, হয়েছে হইলো ৫ কেজি, এজন্য দামটা একটু বাইরে গেছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমার থেকে ফেরত আনা ১৪৬ বাংলাদেশিকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছে বিজিবি। ৭০ দালালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি, আরও ১৫৯ জনকে ফিরিয়ে আনা হবে ৩০ জুলাই। আবর্জনা অপসারণ না করায় অকার্যকর হয়ে পড়েছে রাজধানীর ১০ কিলোমিটারের বেশি দীর্ঘ বক্স কালভার্ট। দূর না করে উল্টো সৃষ্টি করছে জলাবদ্ধতা, ঘটছে নানা দুর্ঘটনা। কৃষিকাজে নিয়োজিত নারীদের নেই কৃষক হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। মজুরিতে বৈষম্যের শিকার, বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রীয় প্রণোদনা থেকেও। জাফলংয়ে বেড়াতে গিয়ে গত ৬ বছরে নদীতে ডুবে মারা গেছেন ৩০ পর্যটক। প্রশাসনের নেই কোনো সতর্কতামূলক পদক্ষেপ, দাবি পর্যটকদের। সচেতনতার অভাবকেই দুষছে প্রশাসন। এবং ঈদের ছুটিতে বৃষ্টি থাকলেও ভালো ব্যবসা করেছে বিনোদন কেন্দ্রগুলো। প্রত্যাশার তুলনায় বেশি দর্শনার্থীর আগমনে সন্তুষ্ট কর্তৃপক্ষ। ঈদের পর প্রথম শুক্রবার ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমে ওঠেনি রাজধানীর কাঁচা বাজার। আমদানি কম হওয়ার দামও আকাশ ছোঁয়া মাছ ও সবজির। দামের ঊর্ধ্বগতির জন্য বাজারের অব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাবকে দায়ী করছেন ক্রেতারা। তবে কিছুটা স্বস্তি আছে মাংসের বাজারে। মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। শুক্রবার সকাল ৯টা। অন্য সময় একই দিনে ক্রেতা বিক্রেতার ব্যস্ততায় সরব থাকে বাজার, কিন্তু আজ চিত্র ভিন্ন। ঈদের পরপর এবং সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। এই দুয়ে মিলে একদিকে যেমন বাজারে ক্রেতা কম, অন্যদিকে সবজির ডালা ভরে ওঠেনি বিক্রেতাদেরও। তবে যেটুকু আমদানি তার দামও বেশি, তাই ক্ষোভের শেষ নেই ক্রেতাদের। এখানে বললো ৮০ টাকা, এখানে হলো ৬০ টাকা। তাহলে এই ২০ গজের ভিতরে দামের এরকম একটা ডিফারেন্স, এগুলো তো আমরা চাই না। আমরা চাই যে আসলে তৃণমূলের মানুষের কিনুক, পাশাপাশি যারা প্রভাবশালী তারাও ওই একই রেটের মধ্যে নিয়ে আসুক। আমাদের প্রত্যাশা এইটাই, এছাড়া আমরা অন্য কিছু চিন্তা করতে পারি না। যে পরিমাণ মাল হওয়ার কথা এই পরিমাণ মাল নাই, ঠিক আছে। ব্যবসায়ীরা পাইকারি বাজার যা মাল পায় না, যদি ঘোরাঘুরি করে হয়রানি হয়, মাল অধিকাংশ মাল নষ্ট হয়ে যায়। আমরা যদি ১ মণ কিনি, এখানে আইসা থেকে ১০ কেজি মাল নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমাদের অনেক লোকসান। ঈদে মানে রোজার মাসে যা ছিল তার সাথে একটু বেশি আছে দাম, এই জন্য অনেক মাল নষ্ট হয়ে গেছে। তো মনে করেন যে জায়গায় সবজি হইব মনে করেন ২০ কেজি, হয়েছে হইলো ৫ কেজি, এই জন্য দামটা একটু বাইরে গেছে। এদিকে মাছের বাজারের চিত্রও একই। সব ধরনের মাছের আমদানি কম, তাই দামও চড়া। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, বাজারের অব্যবস্থাপনায় এবং সরকারি মনিটরিং এর অভাবেই দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। মাল এসছে খরিদ্দার বেশি, এই জন্য বুদ্ধি আছে। আমরা সুবিধার লোক, আমাকে তো এরকম পকেটে লাখ লাখ টাকা নেই। দাম নিচ্ছে ফিক্সড প্রাইস যদি থাকতো তাহলে আমার কাছে মনে হয় যেন মাছের রেট এত হাই হওয়ার কথা না। ঈদের আগে যেটা দেখেছিলাম, ঈদের পরে এসে ভেবেছিলাম কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে, না পুরোটাই নেগেটিভ চেঞ্জ। পুরোটা আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই সপ্তাহ পরে মাছের দামটা কিছু কমবে, এখন দাম বাড়তি, মাছ নাই, আকাশের অবস্থা ভালো না, আর সব ছুটিমুটি করছে, আইসে টাকা আইসে, এই জন্য মাছের দাম একটু বাড়তি। বৃষ্টির কারণে আবার কিছুদিন ধরে বাড়তি, এই কারণে মাছটা কম। তবে কিছুটা স্বস্তি মাংসের বাজারে। ঈদের আগে চড়ে যাওয়া গরু ও খাসির দাম নতুন করে বাড়েনি, আর কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। অপরিবর্তিত আছে ডিমের দামও।
সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভরা মৌসুমেও রাজধানীর পাইকারি বাজারে দেখা মিলছে না ইলিশ মাছের। ব্যবসায়ীদের অভিযোগ, জাটকা নিধনের কারণেই বাজারে সংকট দেখা দিয়েছে। এদিকে ঈদ পরবর্তী বাজারে অন্যান্য মাছের সংখ্যাও ছিল কম। তবে আড়ত মালিকদের প্রত্যাশা, আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে সরবরাহ পরিস্থিতি। নেই পরিচিত হাকডাক, পাইকারদের দর কষাকষি কিংবা মাছ আনা নেয়ার ব্যস্ততা। মাত্রই শেষ হলো ঈদের ছুটি, তবে বাজার পরিস্থিতি বলছে এখনো কাটেনি ঈদের আমেজ। তার উপর টানা শ্রাবণের বর্ষণ। সোয়ারীঘাটের পাইকারি বাজার ঘুরে দেখা যায় দু একটি আড়তে খুবই অল্প পরিমাণে রয়েছে ইলিশ মাছের আমদানি, কিন্তু তারও আবার আকাশ ছোঁয়া দাম। মাঝারি কিংবা বড় এক হালি ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১৫০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত। বর্তমান বাজারে ৮,০০০-৭,০০০ টাকা হালি ইলিশ মাছ। এখন এই দিনে থাকবো মাছ ৩,০০০-২৫০০। মাছ কিনতে পারি না, চলে যাই, টাকা যেরকম টাকা সেরকমই থেকে গাইড দিয়ে ৪-৫০০ টাকা ভাঙা হয়। নদীতে কি করে জানেন, একদিকে ধরে একদিকে ঘুষ খায়। মাছ ঠিকই মারতে আছে জম্মের মারা, ১ টাকার মাল ৪ আনা বিক্রি করতে আছে। মাছ বহুত দাম, মাছ কিনতে পারি না, বাজারে গেলে মাছ বিকে না। বাজারে অন্যান্য মাছের সরবরাহ অন্য সময়ের চেয়ে কম। পাঙ্গাস, রুই আর চিংড়ি ছাড়া এ বাজারে বেশিরভাগ আড়তেই নেই কোনো ধরনের মাছ। অনেকেই গুটিয়ে রেখেছেন দোকানপাট। আড়তদাররা বলছেন ঈদে স্থানীয় পর্যায়ে মাছের চাহিদা থাকায় রাজধানীতে সরবরাহ কম। মাছ গাছ কম, আমরা বেচতে পারি না। মনে করেন মাছ একদিন আসে একদিন আসে না। বৈশাখের থেকে এখন দাম বেশি দেখা যায়, কারণ বর্ষাকাল মাছ থাকার কথা, কিন্তু মাছ নাই নদীতে। লোকজন গ্রামে চলে গেছে, সেখানেই মাছের দাম বেশি, যার জন্য এখানে মাছ কম আসে। যেটা ইন্ডিয়ান রুই ছিল 220, ওটা এখন 270 টাকা 60 টাকা বিক্রি হচ্ছে। তবে শিগগিরই মাছের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন আড়তদাররা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থেকে ফেরত আনা ১৫৫ জনের মধ্যে বাকি ১৪৬ জনকেও নিজ জিম্মায় ছেড়ে দিল কক্সবাজার পুলিশ। গতকাল নাবালক ৯ জনকে রেড ক্রিসেন্টের মাধ্যমে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। পুলিশ জানায়, বেলা ১২টার দিকে ৪টি বাসে করে এই ১৪৬ জনকে নিজ জিম্মায় পরিবারের কাছে পাঠানো হয়। এর আগে গতকাল দিনভর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ১৪ জেলার ৭০ দালালের নাম জানতে পারে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা জানান, ৩০ জুলাই আরও ১৫৯ বাংলাদেশিকে মিয়ানমার থেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হবে। গ্রামে এক বন্ধু আছে, ও গেছে আর কি এইভাবে। পরে আমার ফোনে কথা হয়েছে, তারপরে অনলাইনে কথা বলে গেছি। খাওয়া দাওয়া করতে গেলে কষ্ট, পানি খাইতে গেলে কষ্ট, সবসময় মাইট অনেক কষ্ট শিবের ভিতরে। ঠিক আছে, শিবে জানি কেউ না যায়। যাদের দূরপাল্লার যাত্রা, যাদের ঢাকা হয়ে যেতে হবে, সেখানে ঢাকা পর্যন্ত, গাবতলী পর্যন্ত ব্যবস্থা, এবং কোনো কোনো ক্ষেত্রে একেবারে পুরো যার যার নিজের জেলা পর্যন্ত। আর মোটামুটি ধারণা করা হচ্ছে যে আজকে বিকেলের মধ্যে না হোক, সন্ধ্যা রাতের মধ্যেই অধিকাংশ তাদের বাড়িতে পৌঁছে যাবে। 14টা জেলার প্রায় 70 জনের মতো আমরা দালালের নাম পেয়েছি। এই 14টা জেলাতে মামলা করার জন্য আমরা তাদের উদ্বুদ্ধ করেছি, এবং আমরা এফআইআর রেডি করে দিয়ে ওই সংশ্লিষ্ট থানায় যে তারা মামলা যাতে করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। রাজন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে যেসব পুলিশ সদস্যের নাম এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, প্রয়োজনে সরকারও এ বিষয়ে হস্তক্ষেপ করবে। পুলিশের একটা নিজস্ব কর্মপন্থা, তাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন সবগুলি রয়ে গেছে। সেখান থেকে তার ব্যবস্থা পাবে, যদি তার সংশ্লিষ্টতা পাওয়া যায় অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে। এবং তারও যদি আরো বেশি কিছু মনে করি যে আমাদের হস্তক্ষেপ করা উচিত, আমরা অবশ্যই করব। দেখছেন দুপুরের সময়। অস্থির, এই অস্থিরতা 6 দিন পর্যন্ত থাকবে কিন্তু। 6 পর্বের ধারাবাহিক এয়ারটেল প্রেজেন্টস অস্থির পারভেজ, শুধুমাত্র এটিএন বাংলায়। ঢাকা মহানগরে জলাবদ্ধতা কমাতে 3টি স্থানে 10 কিলোমিটারের বেশি দীর্ঘ বক্স কালভার্ট নির্মাণ করা হয়, কিন্তু নিয়মিত আবর্জনা অপসারণ না করায় জলাবদ্ধতা দূর করার বদলে উল্টো জলাবদ্ধতা সৃষ্টিরই কারণ হয়ে দাঁড়িয়েছে এগুলো।
এদিকে উন্মুক্ত পদ্ধতিতে বর্জ্য অপসারণ করায় প্রায় ঘটছে প্রাণহানি সহ নানা দুর্ঘটনা। ওয়াসা সিটি কর্পোরেশনের অবহেলার কারণে দুর্ঘটনা কমানো যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। অবশ্য ওয়াসা বলছে, ভুল নীতির কারণে বক্স কালভার্ট পানি অপসারণ না করে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। প্রতি বছরের বর্ষা মৌসুমে রাজধানীর নিয়মিত চিত্র এটি। সামান্য বৃষ্টিতেই নিম্নাঞ্চল প্লাবিত হয়, এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। কালভার্টে আবর্জনা জমা হওয়ায় জলজট কমাতে দীর্ঘ সময় লাগছে। একই সঙ্গে উন্মুক্ত পদ্ধতিতে আবর্জনা অপসারণে বিপাকে এলাকাবাসী। ময়লা পানিগুলো বৃষ্টির পানির সাথে মিশে এখানে জমে যায়, কাদা হয়ে যায় এবং এলাকার মানুষ চলাফেরা করতে সমস্যা হয়। সিটি কর্পোরেশন ও ওয়াসা দুজনের এটা অবহেলা আছে। এটার জন্য জনগণ আমরা না পুরো এলাকা ভুগতেছে। শ্রমিক কাজ করা অবস্থায় এরকম বৃষ্টির সময় প্রবল বর্ষণের করে সে ভাইসা গেছে। সাডেনলি যদি কোনো বাচ্চা এটার ভিতরে পড়ে, তার পক্ষে সম্ভব না এখান থেকে উঠা যাওয়া। আর যদি বৃষ্টির প্রবল বর্ষণের সময়, তাহলে সে কোথায় যায় উঠবে তারও কোনো নিশ্চয়তা নেই। কালভার্টের মাধ্যমে পানি নিষ্কাশন করার জন্য পানি পাম্পগুলোকে কাজে লাগানো যাচ্ছে না এই আবর্জনার কারণেই। শহর তো প্রচুর ময়লা, প্রচুর পলিথিন। এই পলিথিনে ড্রেনকে নষ্ট করে দেয়, ড্রেনটা ক্লিয়ার থাকে না, যার জন্য পানিটা আসতে দেরি হয়, 2-4 ঘন্টা সময় লাগে। তবে আবর্জনা সরাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা নিজেদের চেষ্টার পাশাপাশি সচেতনতা বাড়ানোর কথা বললেন। যত ড্রেনগুলো আছে সেগুলো সচল রাখার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির পাশে বা বিভিন্ন কারণে ড্রেনগুলো বিভিন্ন স্ল্যাব দিয়ে বা বিভিন্ন বন্ধ করা হয়েছে। ড্রেনগুলো যদি ওপেন হয়ে যায় এবং পানিটা সচল থাকে, চলাচলটা সচল থাকে, সেক্ষেত্রে এই পানি নামতে সমস্যাটা কম হবে। ঢাকার নিম্নাঞ্চল দখল সহ খালগুলো বেদখল হয়ে যাওয়ায় সংকট বেড়েছে। পাশাপাশি পানি নিষ্কাশনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বক্স কালভার্টগুলো, জানালেন ওয়াসার এই কর্মকর্তা। যে ডিজাইনে বা পদ্ধতিতে বক্স কালভার্ট করা হয়েছে সেটা সম্পূর্ণ আত্মঘাতী হয়েছে এবং এই বক্স কালভার্ট দিয়ে আসলে বৃষ্টির পানি, বর্ষার পানি যায় না। যদি এই বক্স কালভার্ট না করে এখানে খাল থাকতো, তাহলে এই বৃষ্টির পানি, বর্ষার পানি আরো সহজে নেমে যেত। পাশাপাশি মহানগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা 3 থেকে 4টি প্রতিষ্ঠানের হাতে না রেখে একক কোনো প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত করা দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। সিমেন্ট ফেলে ভরে দিছে। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। গাজীপুরে ডেমু ট্রেনের ধাক্কায় নিহত একই পরিবারের 7 জনের গ্রামের বাড়িতে শোকের ছায়া। উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে অনিশ্চয়তায় পরিবার। গৃহস্থালির কাজের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে কৃষিকাজে নিয়োজিত নারীদের এখনো মেলেনি কৃষক হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। পুরুষ কৃষকের তুলনায় কখনো কখনো বেশি কাজ করেও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন তারা, বঞ্চিত হচ্ছেন সরকারি বিভিন্ন প্রণোদনা থেকেও। এজন্য প্রথমে শ্রম জরিপের মাধ্যমে নারী কৃষকের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা উচিত বলে মনে করেন গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিনা জেসি। পাবনা, সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে গ্রামীণ নারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন কৃষিকাজে। শুধু তাই নয়, গৃহস্থালী কাজের অংশ হিসেবে বাড়ির পাশে ক্ষেতে সবজি চাষ, বীজ বপন, ধান কাটা সহ বিভিন্ন কাজ করে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দেশের কৃষি অর্থনীতিতে। বিশ্ব ব্যাংকের এগ্রিকালচার ফর ডেভেলপমেন্ট 2008 সালের রিপোর্টে বলা হয়েছে, কৃষিখাতে নিয়োজিত পুরুষের চেয়ে নারীর অবদান 60 থেকে 65% বেশি। পুরুষ কৃষকদের বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হলেও নারী কৃষকেরা সেখানে নেই। ফলে তারা বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রীয় প্রণোদনা থেকে। 1,82,00,000 পুরুষ কৃষক কৃষি সহায়তা উপকরণ কার্ড পেলেও প্রধানমন্ত্রীর নির্দেশের পরও নারীরা তা পাননি। তারা সারাদিন কৃষিকাজে সময় দিয়েও তাদের মূল্যায়নটা হচ্ছে না, যে তারা কৃষকরা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, নারী কৃষকরা সেই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। কৃষিতে যে নারী অবদান রাখছেন তার জন্য আলাদা একটা হিসাবের প্রয়োজন আছে। তার ভিত্তিতে কিছু সুযোগ সুবিধা, তাকে হয়তো সেটা কম হতে পারে, সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা। তারা বলছেন, পুরুষ কৃষকের পাশাপাশি নারী কৃষকের সক্ষমতা বৃদ্ধির জন্য পরিবারের পাশাপাশি সরকারি পর্যায়ে সহায়তা দিতে হবে। অনেকে আছেন এখন পড়াশোনা করেও কিন্তু কৃষিকাজে যাচ্ছেন, বিভিন্ন ফলের বাগান করছেন, উনি কিন্তু একটা ট্রেনিং নিয়ে যায় এবং সেখানে কিন্তু নারী পুরুষ নয়, উভয়ের জন্যই সুযোগ থাকা উচিত এবং আলাদা করে আসলে নারীর জন্য সুযোগ নয়, ওই সুযোগগুলোতে যেন নারী আসতে পারে সেই সাপোর্টটা লাগবে এবং সেই সাপোর্টটা সরকারের দিক থেকে আসতে হবে। আর আরেকটা হচ্ছে পারিবারিক দিক থেকে আসতে হবে। তথ্য প্রযুক্তির দেশ, তো আমাদের ইনফরমেশন গুলো সহজে তাদের কাছে পৌঁছানোর দরকার। এইভাবে আমরা নারীদেরকে দক্ষ কৃষক হিসেবে গড়ে তুলতে পারি। গ্রামীণ অর্থনীতিতে যে নারীরা মজুর হিসাবে কৃষিতে শ্রম দিচ্ছেন তাদেরকেও আর্থিক সুবিধা দেওয়া উচিত বলে মনে করেন এই গবেষকেরা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা।
বেগম খালেদা জিয়াকে 15 আগস্ট মিথ্যে জন্মদিন পালন না করে সমঝোতার রাজনীতির পথে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এবারের জাতীয় শোক দিবসকে সার্বজনীনভাবে পালনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি অন্তত 15 আগস্টে তার ওই মিথ্যা জন্মদিনটি পালন না করে যদি বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসটি সার্বজনীনভাবে পালন করা সাহায্য করেন, তাহলে আমরা গণতন্ত্রের অভিযাত্রায় এক ধাপ এগিয়ে যাব। তাহলে আমরা সংঘাতমূলক রাজনীতি থেকে সমঝোতার রাজনীতিতে আরেক ধাপ এগিয়ে যাব। ছাত্রলীগের সম্মেলনে ছাত্রদল নেতাদের আমন্ত্রণ জানানো ইতিবাচক রাজনীতির সূচনা বলে মনে করছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন একথা বলেন। বিএনপি নেতাকর্মীরা মামলায় জর্জরিত উল্লেখ করে তিনি ছাত্রলীগের সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ দিতে ছাত্রদল সভাপতি রাজীব হাসানের মুক্তির দাবি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই এই কারণে, এই ছোট বিষয়টি অত্যন্ত ছোট, কিন্তু এটার ইম্প্যাক্ট বাংলাদেশের রাজনীতির জন্য, আগামী রাজনীতির জন্য একটি ইতিবাচক ধারার প্রতিফলন ঘটতে পারে বা তার একটি শুভ সূচনাও হতে পারে। রাজীব হাসানের মুক্তি দাবি করছি। তিনি যেন যে দাওয়াতটি বাংলাদেশ ছাত্রলীগ করেছে 25-26 তারিখে তাদের জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করার জন্য, সেই জাতীয় সম্মেলনে যাতে রাজীব হাসান যোগদান করতে পারেন তার পথ সুগম করে দেবেন। কিভাবে করবেন আমি জানি না, সরকার চাইলে সব সম্ভব। গ্রামে আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে 7ম দিনেও ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই নিরাপদে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা। ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন মুখর ছিল ঢাকা ফেরা মানুষের পদচারণায়। বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে খুব একটা ভিড় না থাকায় বেশ আরামেই রাজধানীতে ফিরেছেন যাত্রীরা। ঈদের পরদিন থেকে কর্মস্থলে ফেরা শুরু হলেও মূলত যাদের হাতে একটু বেশি সময় ছিল তারাই এখন ঢাকায় ফিরছেন। আবার অনেকে দেরিতে ফিরেছেন যাত্রাপথের ভোগান্তি কম পোহানোর আশায়। দু একটি ট্রেনে কিছুটা দেরি হলেও নিরাপদে আসতে পেরেই খুশি যাত্রীরা। এদিকে লঞ্চ ও বাস টার্মিনালগুলোতেও গ্রাম ফেরত মানুষের বেশ ভিড় ছিল। বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো খুব ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়ে। অন্যান্য বারের মতো এবার লঞ্চে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় কোনো ছিনতাই বা চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে জানান যাত্রীরা। ঈদের 7ম দিনে নগরীতে ফেরা মানুষের মধ্যে ব্যবসায়ী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীর সংখ্যাই ছিল বেশি। এবার আমরা অনেক ভালোভাবে সবাই আর কি দেশ থেকে বাড়িতে আসতে পারছি বা ঢাকা থেকে বাড়িতে যেতে পারছি, তো এর জন্য আমরা সবাই অনেক খুশি। টাইমিং এ সেরকম কোনো সমস্যা দেখলাম না, কিন্তু তবে সিট পেতে খুব সমস্যা হয়েছে। অনেকদিন পরে গেলাম, এর জন্যই একটু থাকলাম, আর একটু রিল্যাক্স আসার জন্য একটু দেরি করলাম। লেট করে আসছি জন্য যে মানে ভিড়টা যাতে না হয়, ভিড় এড়ানোর জন্যই আমরা আসছি। আসার সময় ট্রেনে কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবে আসছি, ভিড় কম ছিল, সব মিলে ভালো আসছে। রাজধানীতে আলাদা 3টি সড়ক দুর্ঘটনায় এক নারী সহ 3 জন নিহত হয়েছেন। খিলক্ষেত, যাত্রাবাড়ি ও শেওড়াপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খিলক্ষেতে দুর্ঘটনায় নিহত নাসরিন বেগমের ছোট ভাই জানান, ঈদের ছুটি কাটিয়ে সকালে বরিশাল থেকে সদরঘাটে আসেন তারা। এরপর বাসে করে গাজীপুরের টঙ্গীতে কর্মস্থলে যাওয়ার পথে খিলক্ষেতে দুর্ঘটনায় পড়ে তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে গেলে বাসের সামনের কাচ ভেঙে রাস্তায় পড়ে যান নাসরিন। এ সময় বাসের চাপায় নিহত হন তিনি। অন্যদিকে যাত্রাবাড়িতে নিহত মুজিবুর রহমানের স্বজন জানান, যাত্রাবাড়ি ফ্লাইওভারে মোটরসাইকেল যোগে যাবার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় মুজিবুরের। এছাড়া রাজধানীর শেওড়াপাড়ায় বাসে ওঠার সময় লেগুনার ধাক্কায় নিহত হন অজ্ঞাত পরিচয় এক যুবক। ওভার ব্রিজ দিয়ে গাড়ি নামতে লাগছে, ওই টাইমে মনে করেন জোরে চালাইছিল, ঠিক আছে। পরে মানে ইয়াস দেন আমি অন্য রোডে গেছিল গা, সামনের গ্লাস ভাঙে আছে, তারপর চাক্কার তলে মাথা লাগছে। নৌসঙ্গীতে যাইতেছিল তো হোন্ডা ছিল মামাতো ভাই সহ, তো পিছনে গাড়ি মেরা দিচ্ছে, গাড়ি এসে বাড়ি মারছে পেছনে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে। গাজীপুরে কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 5 জন। সকালে সদর উপজেলার নাওজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় জয়দেবপুরগামী একটি যাত্রীবাহী লেগুনা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার 3 যাত্রী নিহত হন। এই সময় আহত 7 জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। এছাড়া আহত 5 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। মাদারীপুরের কালকিনিতে বাস প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। গাজীপুরের ডেমু ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 7 জনের গ্রামের বাড়ি নরসিংদীর চর দিঘলদিতে নেমে এসেছে শোকের ছায়া। গতরাতে লাশ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্বজনদের আহাজারি যেন থামছেই না। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, কাউসার আহমেদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছেলে, তার স্ত্রী ও নাতি নাতনিদের একসাথে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধা মা। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে নিহতদের লাশ সদর উপজেলার চর দিঘলদি ইউনিয়নের জিতরামপুর গ্রামে নেয়ার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মেঘনার পার। নিহত শাহ আলম ও তার স্ত্রী গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। পরিবারের উপার্জনক্ষম এই দুজনের মৃত্যুতে অনিশ্চয়তায় পড়েছে গোটা পরিবার। আমার কথা না আমি উঠু দেহি আমার বুক আনয় আমার আবারে বাইরে। আশা করি না আর কেউ যদি এরকম না হয়। আমি সরকারের কাছে একটা আবেদন করলাম এটা যেন কাজে ভালো একটা প্রস্তুতি করে। যতক্ষণ লাশ দেখছি দেখার আগ পর্যন্ত মনে হয়েছে না যে লিটন মারা গেছে বা কেউ মারা গেছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে রেল ক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগ সহ নিরাপত্তা জোরদারের দাবি স্বজন ও এলাকাবাসীর। ক্রসিং জায়গাটার মধ্যে ট্রাফিক পুলিশ অথবা ক্রসিং এর কোনো ব্যবস্থা থাকতে তাইলে এই দুর্ঘটনা ঘটতো না। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে ভবিষ্যতে যেন আর কোনো মায়ের বুক এইভাবে খালি না হয়। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের হায়দারাবাদ রেল ক্রসিং পার হওয়ার সময় জয়দেবপুরগামী একটি ডেমু ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ 8 জন নিহত হন। সময় সংবাদ, নরসিংদী। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নতুন রাইড সংযোজন ও বিভিন্ন অফার নিয়ে বাড়তি প্রস্তুতি ছিল বিনোদন কেন্দ্রগুলোর। তবে ব্যবসায়িক প্রত্যাশা পূরণে কিছুটা দুশ্চিন্তায় ফেলে ঈদের আগে ও পরের টানাবর্ষণ। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের সপ্তাহ জুড়ে স্বাভাবিক সময়ের চেয়ে 10 গুণ বেশি দর্শনার্থীর আগমনে সন্তুষ্ট ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্ক কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। একটু অবসর পেলেই কর্মব্যস্ত জীবনের পাশ কাটিয়ে নগরবাসী ছুটে আসেন বিনোদন কেন্দ্রগুলোতে, যেখানে পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় কাটান আনন্দে। আর এজন্য তাদের কাছে বড় সুযোগ হয়ে আসে যে কোনো উৎসব উপলক্ষ। ঈদের উপলক্ষে এখানে আসছি মজা করতে, আমরা মজা করব ফুল ফ্যামিলি। আসলে এরকম সুযোগ ছাড়া অকেশনাল ছাড়া হয় না। বৃষ্টির জন্য বের হতে পারি নাই ঈদে। এখন ওয়েদারটা খুব ভালো আর বাচ্চাদের নিয়ে এই টাইমে আসাতে একটু ভিড়টা কম। আর বিশেষ দিনক্ষণ উৎসবকে কেন্দ্র করে বিনোদন কেন্দ্রগুলোও নিয়ে থাকে বিশেষ প্রস্তুতি। তবে এবার বর্ণিল সময়ে আনন্দ উদযাপনে কিছুটা বাধা হয়ে দাঁড়ায় শ্রাবণের অঝোর বৃষ্টি। কিন্তু বিনোদন কেন্দ্রগুলোর হিসাব বলছে বৈরী আবহাওয়া সত্ত্বেও পূরণ হয়েছে ঈদ উপলক্ষে তাদের বাড়তি প্রত্যাশা। প্রিয় একটা রাইড সবার, চারটা মারিয়ার একটা উদ্বোধন আবার চালু করেছে। বৃষ্টিটা যখন এসেছিল তখন একটু বাধা হয়েছিল, বাট আমাদের টার্গেট অ্যাচিভ করতে আমাদের আল্লাহর মতো কোনো সমস্যা হয়নি। নর্মাল উইকেন্ডের চেয়ে আমাদের গেস্ট ফ্লোটা অ্যাটলিস্ট 10 টাইমস বেশি। ঈদকে কেন্দ্র করে বৃষ্টির মধ্যেও যে দর্শক সমাগম হয়েছে তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। ঈদকে কেন্দ্র করে আমাদের 3টি সুপার সেভার প্যাকেজ টিকিট কিনলে একটি সুপার সেভার প্যাকেজ টিকিট ফ্রি। আমরা আশা করছি 31 জুলাই পর্যন্ত আমাদের এখানে লক্ষাধিক দর্শকের সমাগম হবে। ঈদ উপলক্ষে দেয়া বিভিন্ন অফার আর বিনোদনের জন্য মুখিয়ে থাকা দর্শনার্থীদের উৎসাহ সব মিলিয়ে এরই মধ্যে প্রত্যাশাকে ছুঁয়ে ফেলেছে প্রাপ্তি। আর আরো অন্তত 1 সপ্তাহ থাকবে দর্শনার্থীদের এই বাড়তি ভিড়, এমনটাই বলছেন বিনোদন কেন্দ্রের সাথে জড়িতরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের 4র্থ দিনের খেলা পরিত্যক্ত।
নিরাশ হয়ে ফিরে গেলেন সমর্থকরা। আনন্দ ভ্রমণে জাফলং বেড়াতে গিয়ে নদীতে ডুবে গত 6 বছরে লাশ হয়ে ফিরেছেন 30 জন পর্যটক, আর গত 2 বছরে মারা গেছেন 7 জন। নদীতে সাঁতার কাটা নিষেধ থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই সাঁতার কাটতে নেমে লাশ হচ্ছেন পর্যটকরা। কিন্তু দুর্ঘটনা রোধে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। দিগেন সিংহের ক্যামেরায় আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। ঢাকা থেকে গত বুধবার জাফলং ঘুরতে আসে 6 বন্ধু। এখানে এসে নদীতে গোসল করতে নামে তারা, কিন্তু কেউই সাঁতার না জানায় প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যায় 4 জনকে। সাথে সাথে 2 জনকে স্থানীয়রা উদ্ধার করলেও অপর 2 জন হারিয়ে যায় নদীগর্ভে। একইভাবে গত বছরের ঈদের ছুটিতে নদীতে নেমে লাশ হয়ে ফেরেন 5 জন পর্যটক। স্থানীয়রা জানান, শুধুমাত্র গত 6 বছরে 30 জনের বেশি পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। ভারত থেকে যে পানির ঢলটা আসে, এখানে প্রচন্ড স্রোত, আর হঠাৎ পানি এসে যায় আর পাও রাখতে পারার জায়গায় ওই নিচে এসে পড়ে, আর এরা সাঁতার জানে না। প্রতি বছর এসে 4 জন 5 জন মারা যায়, ঘুরতে এসে লাশ হয়ে ফিরে যায়। প্রতি বছর এখানে দুর্ঘটনা ঘটলেও সতর্কতামূলক কোনো ব্যবস্থাই নেই প্রশাসনের। পর্যটকদের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকলেও নদীতে নামলে বাধা দেয় না পুলিশ কিংবা বিজিবি। কোনো জায়গায় কোনো সাইনবোর্ডও দেখি নেই যে এদিকে লেখা আছে হে সাবধান, ওইদিকে যাওয়া নিষেধ। আমরা শুধু বর্ডার গার্ডকে দেখছি, বর্ডার গার্ড আমাদের কিছু বলেনি। আমরা যদি জানতাম এটা খুব ঝুঁকিপূর্ণ এরিয়া, তো আমরা কেউ এখানে নামতাম না। তবে কর্তৃপক্ষের দাবি, মানুষের নিরাপত্তার সব ব্যবস্থাই আছে এখানে। টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, বিজেপি আমরা যৌথভাবে কাজ করি। বিসিবি বাসে দিচ্ছে, পুলিশ বাসে দিচ্ছে, তারপর অসাবধানবশত ছেলে 2টা নামছে। বিজেপির লোকজন সবসময় বাধা দিয়ে থাকে এই জায়গাটা না যেতে, তারপরে মানুষ উৎসাহিত হয়ে যুবকরা বেশি উৎসাহিত হয়ে এখানে যায়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টে পড়ে। পিয়াইন নদীর স্বচ্ছ পানি দেখে গোসল করার লোভ সামলাতে পারেন না পর্যটকরা। ফলে মাঝে মাঝে পানির প্রবল স্রোত তলিয়ে নিয়ে যায় সাঁতার না জানা অনেক মানুষকে। কিন্তু এখানে কোনো উদ্ধারকর্মী না থাকায় দুর্ঘটনার পর সিলেট শহর থেকে এসে উদ্ধার তৎপরতা চালাতে হয় ফায়ার সার্ভিসকে। আমাদের যে জৈন্তাপুর উপজেলায় যে ফায়ার স্টেশনটা হচ্ছে, এটা 70% কাজ হয়ে গেছে। আমরা হয়তো এই ডিসেম্বরের মধ্যে চালু করতে পারবো। যদি চালু করতে পারি, তাহলে এইখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, অবশ্যই আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসতে পারবো। সংশ্লিষ্টদের দাবি, অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় নদীগর্ভে গভীর গুহার সৃষ্টি হয়েছে। ফলে পানির স্রোতে ভেসে গুহার ভিতরে চলে যাওয়ায় লাশ পাওয়া যায় না তাদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজধানীর সূত্রাপুরে 5 মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত রাতের এই ঘটনায় অভিযুক্ত 2 জনকে আটকও করেছে পুলিশ। ধর্ষণের ঘটনাটি ঘটেছে সূত্রাপুরের কেজিগুপ্ত রোডের একটি নির্মাণাধীন ভবনে। নারীর স্বামী ওই ভবনের দারোয়ানের কাজ করতেন। পুলিশ জানায়, গত রাতে এলাকার 2 মাদকাসক্ত যুবক দেয়াল টপকে ভবনে ঢোকে। এরপর স্বামীকে অন্য একটি রুমে আটকে রেখে নারীর উপর নির্যাতন চালায়। এ ঘটনায় স্বামী মামলা করলে রাতেই অভিযান চালিয়ে লিটু ও হৃদয় নামে ধর্ষক 2 যুবককে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। যখন আমরা নিউজটা পাই, আমাদের থানাতে আসে, সঙ্গে সঙ্গে আমরা একটা অভিযান অব্যাহত রাখি এবং ভিকটিমকে দ্রুত চিকিৎসার জন্য, যেহেতু সে প্রায় 4-5 মাসে প্রেগনেন্ট ছিল, আমরা দ্রুত ঢাকা মেডিকেলে ওসিসি বিভাগে পাঠাই। তারপরে তার হাজবেন্ড থাকে, হাজবেন্ডের মাধ্যমে একটা মামলা নেই। মামলার যে মূল 2 জন আসামি, লিটু আর হৃদয়, আমরা 2 জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি সিনেমা হলের ভেতরে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত ও আহত হয়েছেন 9 জন। পরে বন্দুকধারীও আত্মহত্যা করে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। লুইজিয়ানার লাফায়েতে স্থানীয় সময় সন্ধ্যায় সিনেমা হলে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে 3 জনকে হত্যার পর আত্মহত্যা করে। পুলিশ হত্যাকারীদের পরিচয় প্রকাশ করেনি। এর আগে 2012 সালে ডেনভারের কাছে জেমস নামে 27 বছর বয়সী এক ব্যক্তি একটি সিনেমা হলে গুলি চালালে 12 জন নিহত এবং 70 জন আহত হন। তুরস্ক সীমান্তে আইএসের গুলিতে এক তুর্কি সেনা সদস্য নিহত হওয়ার পর সিরিয়ায় জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে আঙ্কারা। বৃহস্পতিবার আইএসের হামলায় এক সেনা নিহত হওয়ার পাশাপাশি 2 তুর্কি সেনা আহত হয়। এর পরপরই সিরিয়ায় জঙ্গিদের লক্ষ্য করে রকেট ও মিসাইল ছোড়া শুরু করে তুরস্কের নিরাপত্তা বাহিনী। এদিকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে সম্মত হলেও তুরস্কের এনসারলিকে মার্কিন বিমানের ঘাঁটি স্থাপনের বিষয়ে নতুন কোনো চুক্তি কবে হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে বলা হয় ইনসারলিকের মার্কিন ঘাঁটি থেকে আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। বৃষ্টি ও স্বল্প আলোর জন্য গতকালও 25 ওভার খেলা কম হয়েছে। স্বাগতিক বাংলাদেশের চেয়ে 17 রানে পিছিয়ে থেকেই চতুর্থ দিনের খেলা শুরু করার কথা ছিল প্রোটিয়াদের। টাইগারদের প্রথম ইনিংসে 326 রানের জবাবে তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিল বিনা উইকেটে 61 রান। এর আগে তৃতীয় দিনে সাকিব লিটনের জুটির ব্যাটিং দৃঢ়তায় প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো লিড পায় টাইগাররা। কিন্তু বৃষ্টির হানায় ছন্দপতন হলেও ক্যারিয়ারের প্রথম 50 তুলে নিয়ে সাজ ঘুরে ফেরেন লিটন দাস। শেষ পর্যন্ত স্বাগতিকরা অল আউট হয় 326 রানে। প্রোটিয়াদের বিপক্ষে 78 রানের লিড পায় বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দেখে শুনে শুরু করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। তবে প্রোটিয়াদের দলীয় 61 রানে আবারও বৃষ্টি নামলে 25 ওভার আগেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ভ্যানজাইল 33 ও এলগার 28 রানে অপরাজিত থেকে আজ চতুর্থ দিনের খেলা শুরু করার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য আজকের মতো খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিয়ানমার থেকে ফেরত আনা 146 বাংলাদেশিকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছে বিজিবি। 70 দালালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি, আরও 159 জনকে ফিরিয়ে আনা হবে 30 জুলাই। সারা দেশের সড়কে মৃত্যুর মিছিল। গাজীপুর ও মাদারীপুরে নিহত 9, রাজধানী সহ বিভিন্ন স্থানে মারা গেছেন আরও 6 জন, আহত 17। আবর্জনা অপসারণ না করায় অকার্যকর হয়ে পড়েছে রাজধানীর 10 কিলোমিটারের বেশি দীর্ঘ বক্স কালভার্ট। দূর না করে উল্টো সৃষ্টি করছে জলাবদ্ধতা, ঘটছে নানা দুর্ঘটনা। কৃষিকাজে নিয়োজিত নারীর নেই কোনো কৃষক হিসাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। মজুরিতে বৈষম্যের শিকার, বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রীয় প্রণোদনা থেকেও। এবং ঈদের ছুটিতে বৃষ্টি থাকলেও ভালো ব্যবসা করেছে বিনোদন কেন্দ্রগুলো। প্রত্যাশার তুলনায় বেশি দর্শনার্থীর আগমনে সন্তুষ্ট কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।